কর্মীরা গড়ে তাদের কর্মসময়ের প্রায় 20% সময় কিন্তু কনফ্লিক্ট ম্যানেজমেন্টে ব্যয় করে থাকে। দ্যাট মিনস হচ্ছে আপনি যদি ১০০ ঘন্টা যদি সপ্তাহে কাজ করেন, ২০ ঘন্টা সময় কনফ্লিক্ট ম্যানেজমেন্টে ব্যয় করছেন। এবং আপনার যে ইমিডিয়েট ম্যানেজার আছে, তার যে কর্মঘণ্টা, সেই কর্মঘণ্টার ২৫-৪০% তার এমপ্লয়িদের যে কনফ্লিক্ট হয় সেটা ম্যানেজ করতে চলে যাচ্ছে। এবং এই কনফ্লিক্ট ম্যানেজমেন্টের অন্যতম কারণ হচ্ছে যে একটা পুয়ার একটা কমিউনিকেশন এবং রিসার্চে দেখা গেছে যে 60-80% যে কনফ্লিক্ট গুলি হচ্ছে এটা হচ্ছে পুয়ার কমিউনিকেশন এর জন্য হয়ে থাকে। তো আমরা যদি একটা অ্যাসার্টিভ কমিউনিকেশন করতে পারি সেই সম্ভাবনাটা কিন্তু খুবই কমে যায়। তো আমরা কমিউনিকেশনটা কিভাবে আসলে করব? ধরুন আপনার ম্যানেজার আপনাকে বলল যে এই রিপোর্টটা খুবই আর্জেন্ট আমাকে দিতে হবে। তো আপনি আর্জেন্ট মানে ধরে নিলেন যে আগামীকাল সকালের মধ্যে দিলেও হবে। কিন্তু আর্জেন্ট মানে হচ্ছে ম্যানেজারের কাছে যে আজকে দিন ৪ টার মধ্যে দিতে হবে। কিন্তু আপনি তো আসলে জিনিসটা বুঝতে পারেননি। তো ম্যানেজার সাহেব যদি এই কথাটা এভাবে বলত যে, "এই রিপোর্টটা খুবই আর্জেন্ট। আজ বিকাল ৪ টার মধ্যে এই জিনিসটা কিন্তু আমাকে দিয়ে তারপরে আপনার অফিস থেকে যেতে হবে।" এভাবে যদি আমরা একটা assertive communication করতে পারি, সেক্ষেত্রে কিন্তু কনফ্লিক্টটা হওয়ার সম্ভাবনা কিন্তু 60-80% কিন্তু কমে যায়। এবং এই assertive communication মানে হচ্ছে একটা দৃঢ় এবং একটা সরাসরি এক্সপেকটেশনটাকে ক্লিয়ার করা। assertive communication মানে হচ্ছে একটা honest, respectful একটা ক্লিয়ার একটা কমিউনিকেশন করা। যেমন ধরুন ২ জন এমপ্লয়ির মধ্যে একটা কনফ্লিক্ট হয়েছে। এটাও কিন্তু আসলে অ্যাসার্টিভ কমিউনিকেশন এর মাধ্যমেও কিন্তু সমাধান করা যায়। যেমন ধরেন একটা সমস্যা হয়েছে বা একটা ডিসএগ্রিমেন্ট হয়েছে। তো এই ডিসএগ্রিমেন্টটা হয়তোবা অনেক সময় ২ জন এমপ্লয়ি তাদের মধ্যে ডিসকাশন এর মাধ্যমে, এমপ্যাথি শো করার মাধ্যমে, রেসপেক্ট শো করার মাধ্যমে এটাকে কিন্তু তারা মিনিমাইজ করে ফেলতে পারে, রেজোলিউশন করতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এটা এইচআর ম্যানেজার পর্যন্ত হয়তোবা চলে গিয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইচআর ম্যানেজারের হয়তো কনফ্লিক্টটা হয়তোবা অনেক সময় ম্যানেজ করা লাগতে পারে। কিন্তু এইচআর ম্যানেজার অনেক সময় যদি না করতে পারে সেক্ষেত্রে আবার নেগোসিয়েশন এ যেতে হতে পারে। তো এইচআর ম্যানেজার যে কাজটা করে ২ পক্ষের কথা শুনে সে এনালাইসিস করে এইচআর এর পলিসিটা দেখে, আবার ২ টা এমপ্লয়িকে এক জায়গায় করে এইচআর এর কি পলিসি আছে এবং তার এনালাইসিস থেকে তিনি যে জিনিসটা পেয়েছে, এভিডেন্স থেকে কি পেয়েছেন এই জিনিসটা তাদের বলে। এভাবে যদি কনফ্লিক্টটা যদি মিনিমাইজ হয়ে যায়, রেজুলেট হয়ে যায় সেক্ষেত্রে তো ভালো কথা কনফ্লিক্ট ম্যানেজ হয়ে গেল। অথবা তাদের হয়তোবা ওয়ার্নিং দেওয়া লাগে। এক্ষেত্রে কিন্তু আবার নেগোসিয়েশন এর দিকে যেতে হয়। দ্যাট মিনস হচ্ছে প্রতিটা নেগোসিয়েশন এর পিছনে একটা কনফ্লিক্ট থাকে। কনফ্লিক্ট এর উপরে বেসিস করে একটা এগ্রিমেন্ট এ যখন আমরা যাই এটাকে আমরা নেগোসিয়েশন স্কিল বলি। কিন্তু প্রতিটা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট এ কিন্তু নেগোসিয়েশন স্কিল থাকে না। তো আমরা কিন্তু কর্মক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে সেলারি ডিসকাশন করি। একটা নতুন এমপ্লয়ি যখন আমরা মানে রিক্রুইট করি তখনও কিন্তু দেখা যাচ্ছে আমাদের ডিসএগ্রিমেন্ট হয়। সেক্ষেত্রেও কিন্তু আমাদের নেগোশিয়েট করা লাগে। আমাদের অনেক সময় এমপ্লয়ির যে ওয়ার্কিং আওয়ার এটা নিয়েও কিন্তু নেগোশিয়েট করা লাগে। তো কনফ্লিক্ট ম্যানেজমেন্ট এবং নেগোসিয়েশন স্কিল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল। কিন্তু আমরা যদি অ্যাসার্টিভ কমিউনিকেশন এর মাধ্যমে এক্সপেকটেশনটা ক্লিয়ার করতে পারি, আমাদের এমপ্যাথি, আমাদের অনেস্টি এবং রেসপেক্টফুল একটা কমিউনিকেশন, ডাইরেক্ট একটা কমিউনিকেশন করতে পারি, সেক্ষেত্রে কিন্তু কনফ্লিক্টটাও ম্যানেজ করতে পারি। আমরা কিন্তু আবার নেগোসিয়েশনটাকেও ভালোভাবে ডিল করতে পারি।